নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর পরিবেশ বান্ধব শক্তির যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে। আগের দিন আলোচনা করেছিলাম পার্ট 1, অর্থাৎ সেখানে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে চলে এসেছি আবার দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে। সেখানেও বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এখানে বলছে পরিবেশ কাকে বলে। তো আমরা সকলেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে আমাদের চারপাশে যা কিছু অবস্থিত সজীব উপাদানগুলো, যেমন প্রাণী, উদ্ভিদ, নির্জীব উপাদান, যেমন আলো, বাতাস, মাটি, জল, খনিজ পদার্থ নিয়ে গঠিত যে পরিমণ্ডল যা সর্বদা আমাদের উপর প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ বলে। ঠিক আছে, এবার প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ বলতে আমরা কী বুঝি। প্রাকৃতিক পরিবেশ প্রথমেই চলে আসবো। প্রকৃতিতে যে পরিবেশ স্বাভাবিকভাবে সৃষ্টি হয়, যা থেকে উদ্ভিদ ও প্রাণী প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, তাকে আমরা বলে থাকি প্রাকৃতিক পরিবেশ। যেমন সমুদ্র কোনো মানুষের পক্ষে সৃষ্টি সম্ভব না, এটা প্রকৃতির দান, প্রকৃতি থেকে আপনা আপনিই সৃষ্টি হয়েছে, তো সেটাই প্রাকৃতিক পরিবেশ। বনভূমি, পাহাড়, এগুলি হলো প্রাকৃতিক পরিবেশ। এবার কৃত্রিম পরিবেশ, মানুষ তার প্রয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কার্যক্ষেত্রে ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ যে পরিবেশ গঠন করে তাকে কৃত্রিম পরিবেশ বলে, যেমন নগর, কারখানা, উদ্যান, এইগুলো। ঠিক আছে, তো এটা গেল আমার একটা প্রশ্ন যে পরিবেশ কাকে বলে, পরিবেশ কয় প্রকার ও কী কী। এর পরের প্রশ্নটি চলে আসছে, দেখো ঠিক এর পরে, জ্বালানি কী। জ্বালানি কী? জ্বালানির শ্রেণীবিভাগ সংক্ষেপে বিবৃত করো। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানি খরচের পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা বলো। একটি কঠিন তরল ও গ্যাসীয় জ্বালানির নাম লেখো। 5, নির্মল জ্বালানি বলতে কী বোঝায়, উদাহরণ দাও। 6, আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো, প্রথমেই বলবো জ্বালানি কাকে বলে। চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করা হয়, সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী জ্বালানি বলা হয়। তাহলে কাকে বললাম জ্বালানি? বোঝা গেল, চুল্লিতে বা তাপ ইঞ্জিনের যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করা হয়, এ পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয়। তবে সাধারণভাবে জ্বালানি বলতে বোঝানো হয় যে সেই পদার্থগুলিকে যাদের বাণিজ্যিক ও গার্হস্থ্য কাজে ব্যবহার করা হয় এবং দহন ঘটিয়ে তাপ ও আলো পাওয়া যায়। এবার আমরা জ্বালানির শ্রেণীবিভাগে চলে আসব। জ্বালানির শ্রেণীবিভাগকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা কার্বনযুক্ত আর একটা কার্বনবিহীন। তো কার্বনযুক্তের উদাহরণের মধ্যে পড়ছে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস আর কার্বন। এবার জ্বালানির শ্রেণীবিভাগে কার্বনবিহীন যেটা, সেগুলো হলো গ্যাস, পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত আইসোটোপ ইত্যাদি জ্বালানি হলো কার্বনবিহীন। এবার পরের পার্টে 3 নম্বর প্রশ্নে বলেছিল জীবাশ্ম জ্বালানি খরচের পরিমাণ কমানোর 3টি ব্যবস্থা। তো জীবাশ্ম জ্বালানির খরচের পরিমাণ আমরা কীভাবে কমাতে পারি? জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহনের পরিবর্তে যেখানে সম্ভব, যেমন অল্প দূরত্ব যাওয়া আসার ক্ষেত্রে জ্বালানিবিহীন যানবাহন যেমন সাইকেল, রিক্সা ইত্যাদি ব্যবহার করতে হবে। 2, জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রযুক্তি উপকরণের পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির উপর জোর দিতে হবে, অর্থাৎ অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে। আর 3 নম্বরে হলো শক্তির অপরিমিত অপ্রয়োজনীয় ব্যবহার যথাসম্ভব কমাতে হবে, যেমন কঠিন জ্বালানি, কয়লা, তরল জ্বালানি, পেট্রোল, গ্যাসীয় জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, এগুলোর ব্যবহার কমাতে হবে। এবার 5 নম্বর হলো নির্মল জ্বালানি। নির্মল জ্বালানি বা ক্লিয়ার ফুয়েল কাকে বলে? যে সমস্ত জ্বালানি ধোঁয়াবিহীন শিখায় জ্বলে ও বায়ু দূষণ ঘটায় না,
ছাই উৎপন্ন করে না সেগুলোকে বলে থাকে নির্মল জ্বালানি, যেমন ধরো বায়োগ্যাস। এরপরে চলে আসবে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য। উচ্চ তাপন মূল্য, অর্থাৎ একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে প্রাপ্ত তাপশক্তি, যেমন কেরোসিনের তাপন মূল্য 45 কিলোগ্রাম কেজি পার গ্রাম। জ্বলনাঙ্কের মান খুব কম হতে হবে ও কম দূষণ সৃষ্টি করবে ও জলীয় বাষ্প মুক্ত হতে হবে। এই ধরনের জ্বালানিগুলোকেই আদর্শ জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এবার পরের পাটে চলে আসি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। পাললিক শিলায় বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়। সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম ভবনের ফলে উৎপন্ন হয় বলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এর ঠিক পরেই হলো জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটা হয়ে গেল। 2 নম্বর পার্টে বলেছে দেখো কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে উৎপন্ন হয়, চিত্র সহ দেখানো হয়েছে, তো সেটা দেখে নাও তোমরা। দেখো এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হলো কয়লার উৎপত্তি। লেখা আছে কি, কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতিতে সমৃদ্ধ অগভীর জলাভূমি অঞ্চলগুলি বন্যা, ভূমিকম্প, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায় এবং ক্রমশ আরও মাটি চাপা পড়ার ফলে চাপ বৃদ্ধি পায়। কালক্রমে মাটির নিচে থাকাকালে অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভের প্রবল চাপে ও ভূগর্ভস্থ তাপে এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে দেহাবশেষ থেকে ক্রমাগত হাইড্রোজেন ও অক্সিজেন বেরিয়ে যায় ও মৃত দেহাবশেষ কার্বনের শতাংশ বাড়তে থাকে। এইভাবে কালক্রমে গাছগুলি কার্বন সমৃদ্ধ কয়লায় রূপান্তরিত হয়। অর্থাৎ উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে বছরের পর বছর দীর্ঘদিন থাকার ফলে যে চাপে তাপে যেটায় পরিণত হয় সেটাকেই আমরা কয়লা বলি। এই প্রক্রিয়াকেই বলা হয় কার্বনাইজেশন। ঠিক আছে। এরপরে রয়েছে পেট্রোলিয়ামের উৎপত্তি। পেট্রোলিয়াম একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। কয়লা যেমন উদ্ভিজ দেহ মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়, ঠিক তেমনি ভূগর্ভের অপবশ্য শিলাস্তরের মাঝে পাললিক শিলাস্তরের মধ্যে প্রাণীর দেহাবশেষ যদি চাপা পড়ে এবং দীর্ঘদিন ধরে সেটা থাকে ও চাপে তাপে সেটা পেট্রোলিয়ামে পরিণত হয়। তো এই পাললিক শিলাস্তরের মধ্যে পেট্রোলিয়াম বা অশোধিত তেল সঞ্চিত থাকে। ল্যাটিন ভাষায় পেট্রা শব্দের অর্থ হলো শিলা ও ওলিয়ামের অর্থ হলো তেল। তাই অনেক সময়ই পেট্রোলিয়ামের সঙ্গে প্রাকৃতিক গ্যাস মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যার মুখ্য উপাদান হলো মিথেন। এই হলো আমাদের পেট্রোলিয়ামের উৎপত্তি। ঠিক আছে। এই যে পেট্রোলিয়ামের উৎপত্তি, আগে পেট্রোলিয়াম কোথায় থাকে সেটা আলোচনা ছিল, এবার পেট্রোলিয়ামের উৎপত্তি কিভাবে সেটা। অগভীর সমুদ্রে মৃত প্রাণী, উদ্ভিদ, শ্যাওলা, প্লাঙ্কটন ও ব্যাকটেরিয়ার দেহ এসে জমা হয়। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একসঙ্গে অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহ মাটির নিচে চাপা পড়ে কালক্রমে তার উপরে পলি জমা হতে থাকে। ফলে মাটির নিচে লক্ষ লক্ষ বছর ধরে চাপ, তাপ ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় এইসব উদ্ভিদ ও প্রাণীর দেহ নিঃসৃত পদার্থ পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়। ঠিক আছে। এইভাবেই পেট্রোলিয়াম তাহলে কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এরপরে চলে আসবো প্রাকৃতিক গ্যাস কাকে বলে। নেক্সট, প্রাকৃতিক গ্যাস হলো অন্যতম পরিচিত জীবাশ্ম জ্বালানি। এটি প্রকৃতপক্ষে কম আণবিক গুরুত্ব সম্পন্ন হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ।
এর প্রধান উপাদান হলো কি? মিথেন। ঠিক আছে। মাটির নিচে কিছু অবায়বীয় ব্যাকটেরিয়া জৈব পদার্থের বিয়োজন ঘটিয়ে এই গ্যাস সৃষ্টি করে। এটি সালফারবিহীন জ্বালানি যা ধোঁয়াহীন শিখায় জ্বলে। আর এর তাপন মূল্য যথেষ্ট বেশি, কত? প্রায় 55 কেজি পার গ্রাম। পরিবেশ দূষক না হওয়ায় এটি নির্মল জ্বালানিগুলির মধ্যে অন্যতম। এবার চলে আসি এলপিজি কি। দেখো, এলপিজি হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি। এর সম্পূর্ণ নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রোপেন এবং বিউটেন এটির মুখ্য উপাদান। এই গ্যাস প্রধানত রান্নার কাজে লাগে। এবার 5 নম্বর প্রশ্ন ছিল, কয়লা ও জ্বালানি তেল তৈরি হতে কত কোটি বছর সময় লেগেছে? কয়লা ও জ্বালানি তেল তৈরি করতে প্রায় 30 কোটি বছর আগে কয়লার উৎপত্তি হয়েছে ও পেট্রোলিয়ামের বয়স কয়লা অপেক্ষা কম, প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে এই খনিজ তেলের সৃষ্টি হয়েছে। তো এই হলো টোটাল কোশ্চেন। ঠিক আছে, দেখো এই যে টোটাল কোশ্চেনটা, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও, কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে উৎপন্ন হয়, প্রাকৃতিক গ্যাস কি, এলপিজি কি। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে এই পেজে ছবির সাথে দেওয়া হয়েছে। তো আজকে এখানেই পরিবেশ বান্ধব শক্তির উৎসের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের পার্ট 2 এর আলোচনা শেষ করছি। এরপরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার, এগুলো পার্ট 3-তে আলোচনা করা হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্তই আলোচনা শেষ করছি। টাটা।